পাড়া পড়শিরা কিছু বলতে আসলে প্রতিবাদ করে দীপান্বিতা আপু। এই জন্য কয়েকদিন পরেই অভ্রকে বোর্ডিং স্কুলে ভর্তি করবে। এটুকু বলে থেমে যায় নীরা। নীরার চোখ দিয়ে পানি পড়ছে। পানিগুলো মুছে আবার বলে, কিন্তু আমি এটা বুঝলাম না, তুমি এগুলো জানো না কেন? আমার সাথে দীপ্তিকার সম্পর্ক জার্মানি যাওয়ার পর থেকেই, কিন্তু 6 মাস পরে হঠাৎ একদিন আমাদের যোগাযোগ বন্ধ হয়। অনেক খুঁজি আমি ওকে, কিন্তু পাই না কোথাও। প্রায় বছর পর আম্মুর সাথে ভিডিও কলে কথা বলার সময় দেখি আন্টি অভ্রকে কোলে নিয়ে আছে। আমি জিজ্ঞাসা করি বাচ্চাটাকে। আম্মু বলে দীপ্তিকার ছেলে। আমি ভেবে নিয়েছিলাম ওর মনে হয় বিয়ে হয়েছে, সংসার করছে। একদিন ও আমাকে কল দেয়। রাগে দুঃখে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার অফ রাখি, সব কিছু পাল্টে ফেলি। মাথায় হাত দিয়ে নীরা বলে, এত কিছু হয়ে গেছে অথচ কিছুই জানতাম না। কিন্তু দীপান্বিতা আপু তোমার সাথে কন্ট্যাক্ট অফ রেখেছিল কেন এটা আমিও জানি না। হয়তো ব্যস্ত ছিল, কিন্তু আমি কত বড় ভুল করলাম। যদি ও একটিবার আমাকে ওর অবস্থাগুলো বলতো, আমি সারা জীবন অপেক্ষা করতাম। মানুষ মাত্রই ভুল। আমরা কাউকে 2 মিনিটে বিশ্বাস করে ঠকি, আবার চোখের পলকে অবিশ্বাস করেও ঠকি। এটা অবস্থা বুঝে। এখন কি করব? কি করবে মানে? দীপান্বিতা আপুকে বিয়ে করবে। মেয়েটা সারা জীবন তোমার অপেক্ষায় ছিল। ও কি মেনে নিবে যেভাবে রেগে আছে? ওহ কামন ভাই, তুই এই মুঞ্জরিন নীরার ভাই, ক্যাডার সাহেব হলো তোমার দুলা ভাই, তুমি অবশ্যই পারবে। লিমার কি হবে? ওকে তো আজকে আংটি পরিয়ে এসেছি। ওই লিমা যদি হয় আমার ভাবি, আমার মাথা কিন্তু হয়ে যাবে আতামাছি ছাতাকলি। বিয়েটা ভাঙবো কিভাবে? কিছুক্ষণ নীরবতা পালন করে নীরা দুষ্টু বুদ্ধি বের করে। নীরব ও নীরা সেগুলো নিজে আলোচনা করে। তারপর বের হয় ঘর থেকে। ড্রয়িং রুমে এসে দেখে দীপ এসেছে। মিসেস নাজনীন, মিস্টার রবিন ও দীপ সোফায় বসে গল্প করে। নীরা বলে দিয়েছেন সব? দীপ সোফায় বসা অবস্থায় বলে, সব জানলে তো বলবো। মিস্টার রবিন বলেন, না মা, তেমন কিছুই বলেনি দীপ। আমার শুধু এটুকুই বুঝেছি নীরও দীপান্বিতার ভিতরে জিলাপির প্যাচ আছে। মিসেস নাজনীন চোখ রাঙিয়ে বলেন, এতদিন তো ছেলে মেয়ে হিসেব করে কথা বলেনি, আজ অন্তত জামাইকে দেখে কথা বলো। নীরা মিস্টার রবিনের পাশে বসে বলে, আরে ধর, আমার আব্বু হলো সাদা মনের মানুষ, অত প্যাচ বোঝে না, তাই মনে যা আছে মুখ ফুটে বলে। তারপর নীরা সবাইকে সব কিছু প্রকাশ করে। নীরব ফ্লোরে তাকিয়ে আছে। সব কিছু বলার পর নীরা বলে, আমি এটা বুঝলাম না, ভাইয়া জার্মানি যাওয়ার 6 মাস পর দীপান্বিতা আপু কন্ট্যাক্ট কেন রাখে না? দীপ বলে, যদি ঘটনা ওই সময়ের হয়ে থাকে তাহলে তো তখন দীপান্বিতা ইন্টার এক্সাম দিবে, তখন ওর ফোন নষ্ট হয়ে যায় পানিতে পড়ে। বাবা বলেছিল ওকে নতুন ফোন কিনে দিবে, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর, পরীক্ষার পর তো আমরা একটু ব্যস্ত হয়ে পড়ি, তারপর তামান্নার সমস্যা শুরু হয়। নীরব বলে, বুঝলাম, কিন্তু আমার ফোন কখন দেবেন? আমার ফোন তো সেই পরীক্ষার 3 দিন আগে থেকে নিয়েছেন। এদিকে আমার পরীক্ষা কাল শেষ হয়ে গেছে, ফোন তো দিলেন না। চলছে সিরিয়াস কথা। নীরা বলে উল্টা পাল্টা কথা। সবাই তাকিয়ে আছে নীরার দিকে। মেকি হাসি দিয়ে নীরা বলে, না মানে মনে পড়লো হঠাৎ, তাই আর কি। দীপ কথা পাল্টে বলে, তার মানে এই যে তোমাদের দূরত্ব বাড়লেও তোমাদের মনের গহীনে লুকিয়ে আছে জমানো অনুভূতিগুলো। হ্যাঁ, আর তাদেরকে এক করার দায়িত্ব আমাদের। মিসেস নাজনীন বলেন, লিমার কি হবে তাহলে? নীরা লাফিয়ে উঠে বলে, এই বাড়ির বউ যদি হয় লিমা, সত্যি বলছি তোমার ছেলের মাংস হয়ে যাবে কিমা। সারাদিন এই বাড়িতে আমি বাজাবো অক্ষয় কুমারের ডিজে গান বালমা। দীপ বলে, বাবা মা তো তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, এখন কি করবে? বিয়ে ভাঙবো। কিভাবে? কনফিডেন্সের সাথে নীরা বলে, जहाँ पर नीरा होती है टेंशन लेने का कोई जरूरत नहीं, मैं हूं ना। মিসেস নাজনীন বলেন, ওটাই তো বড় সমস্যা। নিজের বিয়ে ভাঙতে যেয়ে কি করেছিল মনে আছে? বখাটের নান্টুটাকে টাকা দিয়ে রেখেছিল নিজেকে কিডন্যাপ করার জন্য। ভাগ্য ভালো দীপ দেখে ফেলে আর প্ল্যান ঘুরিয়ে দেয় বলে জিভ্ভাই কামড় দেয় মিসেস নাজনীন। নীরা চোখ ছোট ছোট করে বলে, তার মানে ওই ভুয়া গুন্ডাগুলো ক্যাডার সাহেবের লোক ছিল। বিয়েতে যা দৌড়ানি গেছে সব ক্যাডার সাহেবের জন্য।
আমি কি না ভয় পেয়ে ক্যাডার সাহেবের হাত ধরে দৌড়ে কমিউনিটি সেন্টারে আসি। নিজের বিয়েতে মিথ্যে গুন্ডা ভাড়া করে তারা খেতে লজ্জা করি না? নিজের বিয়েতে গুন্ডাদের টাকা দিয়ে কিডন্যাপ করানোর প্ল্যান করতে তোমার লজ্জা করে না? বলেন মিসেস নাজনীন। সত্যিটা বললে আমি খুবই স্ট্রেট। আমাকে কেউ তার মনের সত্যিটা বললে নিজের বিয়েতে আমি বিরিয়ানি আর রোস্ট মজা করে এনজয় করতাম। হ্যাঁ, কত টেস্টি ছিল খাবারগুলো। বলে জিহ্বা দিয়ে ঠোঁট নাড়ায় নীরা। দীপ বুঝতে পারে এর পাগলামি শেষ হবে না, তাই বলে, আচ্ছা, পরশু তো রিক আর কেয়ার বিয়ে, দায়িত্ব আমাদের উপরেই বেশি, তাই আমরা ওদিকটাই ফোকাস দেই। চলো বাসায় চলো। না, আজ আমি এখানে থাকবো, বলেছিলাম তো আপনাকে। দীপ কথা না বাড়িয়ে সবাইকে বিদায় জানিয়ে নীরার হাত ধরে নিয়ে যায়। হাসপাতাল থেকে ফোন এসেছে মিসেস নাজনীনের কাছে। নীরবকে কিছু লোকজন মিলে খুব মারধর করেছে। এখন সে সেন্সলেস হয়ে হসপিটালে ভর্তি। মিসেস নাজনীন ও মিস্টার রবিন এসে পৌঁছায় সেখানে। ভিতরে নীরবের চিকিৎসা চলছে আর বাইরে বসে কান্না করছে মিসেস নাজনীন। নীরাকে খবর দেওয়া হয়েছে। নীরবের অবস্থা খারাপ শুনে আটকে ওঠে দীপান্বিতাও। নীরা ও দীপের সাথে সেও যায় হসপিটালে। হবু জামাই হসপিটালে ভর্তি হয়েছে। এই খবর কানে আসতেই হসপিটালে হাজির হন লিমার বাবা মা ও লিমা। মিসেস নাজনীনকে সান্ত্বনা দিচ্ছেন লিমার মা। নীরা ও দীপান্বিতা তাকিয়ে আছে লিমার দিকে। মেয়েটা বেশ সুন্দর। কিছুক্ষণ পর অপারেশন রুম থেকে বের হলো ডাক্তার। ডাক্তারকে দেখে মিসেস নাজনীন ও মিস্টার রবিন দৌড়ে যান ডাক্তারের কাছে। মিসেস নাজনীন বলেন, আমার ছেলে কি হয়েছে? ওর অপারেশন চলছে কেন? সামান্য মারে কি কাউকে অপারেশন করতে হয়? ডাক্তার বলেন, আসলে ওনাকে গভীরভাবে আহত করা হয়েছে, প্রচুর রক্তপাত হয়েছে। ইনফ্যাক্ট মেইন পয়েন্টে আঘাত করা হয়েছে ওনাকে। সরি টু সে, উনি বাবা হওয়ার দিক থেকে অক্ষম। ডাক্তারের কথা শুনে ভেঙে পড়েন মিসেস নাজনীন। ছেলে তার কি হাল হলো, কান্না করতে থাকেন। সাথে সাথে বলেন, আমরা ওর সাথে দেখা করতে চাই। এখন উনি ঘুমিয়ে আছেন, জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। সবাই রাজি হয়। লিমার বাবা মা একে অপরের দিকে চাওচাই করে বলেন, আলহামদুলিল্লাহ, নীরব বাবা সুস্থ আছেন। মিসেস নাজনীন খুশি হয়, কিন্তু লিমার বাবা মায়ের পরবর্তী কথাতে তার খারাপ লাগে। লিমার বাবা বলেন, যেহেতু নীরব বাবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তো আর আমাদের মেয়েকে। কিছু বলার আগেই মিসেস নাজনীন বলেন, হ্যাঁ, খুব ভালোভাবেই বুঝতে পারছি। আমাদের কোনো আপত্তি নেই। এমনিতেও আমরাই না করে দিতাম। বিবেকবোধ কিছুটা হলেও আমাদের আছে। ধন্যবাদ বলে চলে যান তারা। লিমার চলে যাওয়ার পর নার্স এসে বলে, আপনারা ভিতরে যেতে পারেন। কেউ কিছু করার আগে দৌড় দিয়ে ভিতরে ঢোকে দীপান্বিতা। এসে শুয়ে থাকা নীরবের এক পাশে কাঁধ জড়িয়ে ধরে বলে, আপনার একই অবস্থা হলো? বলে কান্না করতে থাকে। নীরব ফিস ফিস করে বলে, আরে এগুলো নাটক ছিল, তুমি কান্না করো না, কিছুই হয়নি আমার। নীরবের এমন কথা শুনে কান্না থামিয়ে হা হয়ে যায় দীপান্বিতা। সাথে সাথে শোয়া থেকে উঠে বসে নীরব। জোরে জোরে বলে, মা বাবাকে নিয়ে ভিতরে আয় বোন। সাথে সাথে হা হা করে হেসে কেবিনের ভিতরে ঢুকে নীরা। সবাই আহামুকের মতো তাকিয়ে আছে। নীরব শোয়া থেকে উঠে বসে। মিসেস নাজনীন বলেন, নীরব তো একদম সুস্থ। নীরা বলে, হ্যাঁ, বিয়ে ভাঙার জন্য আমি আর ভাই মিলে এই প্ল্যান করি। মিসেস নাজনীন কিছু বলতে যাবেন, তাকে আটকে মিস্টার রবিন বলেন, বাদ দাও, বাচ্চারা তাদের সুখের জন্য করছে সব। তাই বলে এভাবে মিথ্যে সাজিয়ে লোকজন এখন বলবে আমাদের ছেলের খুঁত আছে। তুমি চিন্তা করো না, দুদিন পর যখন আমাদের নাতি নাতনির মুখ দেখবে তখন দূর হবে ওদের খুঁত। শ্বশুর মুখে এমন কথা শুনে দীপ ফোন বের করে টিপতে থাকে। দীপান্বিতা মাথা নিচু করে বসে আছে লজ্জাতে। নীরা ও নীরব মিট মিট করে হাসতে থাকে। মিসেস নাজনীন বলেন, ঠোঁট কাটা বাবার ঠোঁট কাটা সন্তান, জামাইকে তো দেখো। নীরা দীপকে খেপাতে বলে, আরে আম্মু, চিন্তা করার কিছু নেই। আমার ক্যাডার সাহেব দেখতে যেমন, আসলে সে মোটেই তেমন নয়। সে হলো আড়ালে আবডালের গভীরতম ঠোঁট কাটা। মিসেস নাজনীন সাথে সাথে মিস্টার রবিনকে নিয়ে চলে যায়। এরা বাবা মেয়ে মিলে মানুষের সামনে মান সম্মান ধরে রাখবে না।
নীরার বাবা মা চলে যাওয়ার পর সবাই চুপচাপ থাকে। নীরা তাকায় দীপান্বিতা ও নীরবের দিকে। বিরক্ত হয়ে নীরব বলে, কি ব্যাপার ভাইয়া, আমার বর্তমান ননদ হবু ভাবিকে তো এনে দিলাম, এখন প্রপোজ কর। দীপান্বিতা বলে, এগুলো কি নীরা? ভয় দেখানোর কোনো মানে ছিল? অবশ্যই ছিল, মানুষকে বেশি তেল মাখলে সে পেছনে সরে যায়। আমি অত অপেক্ষা করতে পারবো না, এমন কাজ করি ডিরেক্ট কাজে লেগে যাবে। দীপ বলে, কিন্তু এগুলো হলো কিভাবে? কিভাবে আবার? নান্টুকে টাকা দিয়ে ভাইয়াকে মার খাইয়েছি। চশমা ঠিক করে দীপ বলে, আবার নান্টু? এই বখাটেকে তো আমি এলাকা ছাড়া করাবো। আরে আরে, এবার আমি নান্টুর সাথে কথা বলিনি, ভাই বলেছিল ওর সাথে কথা। সে না হয় বুঝলাম, কিন্তু এত বড় একজন ডাক্তার হয়ে কিভাবে তোমাদের সাথে যুক্ত হতে পারে? ডাক্তার হয়ে এটা একটা ক্রাইম ছিল। ঘোড়ার ডিমের ক্রাইম? ক্রাইমের বোঝেন? আমার ভাই একজন নিউট্রিশন, আর তার হাতে সব ডাক্তার তো থাকেই, ফ্যামিলি ডাক্তার, আবার ভাইয়ের থেকেও ফ্রেন্ডলি, তাই আঙ্কেল রাজি হয়েছে অভিনয় করতে। দীপান্বিতা বলে, এসব করার কোনো দরকার ছিল না নীরা। তোমার ভাই অন্য কাউকে বিয়ে করলে সুখে থাকবে, আমি তো সম্পর্ক ধরে রাখতে পারি না। আমার সম্পর্কগুলো নড়বড়ে। আমি স্ক্রুগুলো টাইট করে দিব। নীরা হেসে দেয়। দীপ বিড়বিড় করে বলে, যেমন বাবা তার তেমন ছেলে, আবার মেয়েও। রেগে যে দীপান্বিতা বলে, ইয়ার কি করছেন আপনি? কথা বলবো না আমি আপনার সাথে, গেলাম আমি। বলেই বের হয়ে যায় দীপান্বিতা। নীরব বলে, এবার কি হবে? মায়াবন বিহারিনী তো রাগ করেছে। নীরা তাড়াহুড়ো করে দিয়ে বলে, আরে ভাই আমার, ভাবির পেছনে দৌড়াও, এখানে বসে থেকে লাভ নেই। সাথে সাথে নীরব যায় দীপান্বিতার পিছনে। দীপ নীরার কাছে এসে বলে, চলো, ওদের ব্যাপার ওরা বুঝুক। কিছু সম্পর্কের গভীরতা বুঝতে খুনসুটির দরকার হয়। কি ব্যাপার ক্যাডার সাহেব, আপনিও দেখছি আমার মতো হয়ে যাচ্ছেন। চন্দ্র পাখির ছোঁয়া লেগেছে তাই। বলে দীপ ও নীরা একসাথে বের হয়। শীতের দিনও বৃষ্টি হচ্ছে। দীপ ও নীরা হসপিটাল থেকে বের হয়ে দেখে নীরব ও দীপান্বিতা একটি ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। দীপান্বিতা মুখ ফুলে অন্যদিকে ফিরে আছে। নীরব বলে, ওরে মায়াবন বিহারিনী, করে না আমার সাথে আরি, তোমার প্রেমেই তো জ্বলছে আমার হৃদয়খানি। দীপান্বিতাও চুপ। এতদিনের অভিমান এত তাড়াতাড়ি কি শেষ হয়? কখনো না। গার্লস ইগো বলেও তো কিছু আছে। নীরব আবার বলে, করেছিলাম আমি এক মিথ্যা অভিমান, যার কারণে বেড়েছে আমাদের দূরত্বের পরিমাণ। যদি থাকো তুমি এখন নিজ থেকে দূরে, সত্যি বলছি ঝাঁপ দিব আমি এখন ওই শীতের বৃষ্টিতে। জোরে জোরে হেসে দেয় দীপান্বিতা। নীরব এই সন্ধ্যায় সোডিয়ামের আলোতে দেখতে থাকে তার মায়াবন বিহারিনীর হাসি। কতগুলো বছর পর প্রিয়তমার হাসি দেখছে। মুগ্ধ হয়ে চেয়ে থাকে নীরব। নীরা দীপকে বলে, সন্ধ্যা তো হয়েই গেছে, চলুন আমরা শীতের এই বৃষ্টির সন্ধ্যায় চা উপভোগ করি। দীপ বলে, প্রস্তাব মন্দ না। এক কাপ চায়ে আমি আর আমার চন্দ্র পাখি, সাথে সাক্ষী থাকবে সন্ধ্যার আকাশে হাসি দেওয়া মিষ্টি চাঁদ। নীরা খুশি হয়ে নীরব ও দীপান্বিতাকে বলে, শোনো, তোমাদের মান অভিমান রাখো এক সাইডে, এখন চলো আমরা যাই শীতল হাওয়া বিলাসে। দীপান্বিতা বলে, শীতের বৃষ্টিতে ভিজলে তো ঠান্ডা লাগবেই। আরে ক্যাডার সাহেব, এত বড় গাড়ি নিয়ে এসছেন কেন? গাড়িতে করে আমরা চায়ের দোকানে যাব। এই শীতের রাতে ঝুম বৃষ্টির সাথে মালাই চা, উফ, আমি আর অপেক্ষাই করতে পারছি না। আচ্ছা চলো। বলেই সবাই চলে যায় চায়ের ছোট দোকানে। ঝিরঝির বৃষ্টি থেমে এখন ঘন কুয়াশার মেলা বসতে শুরু করেছে। আকাশে শুধু একটি চাঁদের দেখা মিলেছে। বৃষ্টির কারণে আজ দেখা দিচ্ছে না তারাদের মেলা। দীপ, নীরা ও নীরব দীপান্বিতা আলাদা বেঞ্চে বসেছে। দোকানদার 4টি মটকায় করে মালেচা নিয়ে আসে। নীরব ও দীপান্বিতা অন্যদিকে ফেরা। দীপ ও নীরা তাদের পিছনে বেঞ্চে বসেছে। দীপ প্রথমে নিজের চায়ের মটকা নিয়ে নীরার সাথে শেয়ার করে চায়ের উপভোগ করে। এক চুমুক চা দীপ নেওয়ার পর সেই মটকা থেকে নীরা আরেক চুমুক নেয়। এভাবে এক মটকা শেষ করার পর নীরার মটকা চা ঠিক একইভাবে উপভোগ করে দুজন মিলে। দুজনের মুখে মিষ্টি চায়ের সাথে এক মিষ্টি হাসি বিরাজ করছে। নীরব দীপান্বিতাকে কল দিচ্ছে প্রায় 1 ঘন্টা ধরে। নীরা থেকে দীপান্বিতার নতুন নাম্বার নিয়েছে নীরব। প্রথম কল আসাতে রিসিভ করে দীপান্বিতা।
সে যে নীরবে কণ্ঠ পেয়েছে আর রিসিভ করে না এই কল। অতপর নীরব বেলকুনিতে আসে, গিটার নিয়ে গাইতে থাকে। মায়াবন বিহারিণী হরিণী। দীপান্বিতার ঘরের জানালা খুলে যায়। নীরব খুশি হয়। পুরনো ভালোবাসা, পুরনো স্মৃতি ধরে এখনও দীপান্বিতার চাঁদকে সাক্ষী রেখে প্রেম নিবেদন করবে। কিন্তু নীরবের খুশিকে পানিতে ফেলে জানালার কাছে দেখা যায় অভ্রকে। অভ্র নীরবকে বলে, তুমি অনেক সুন্দর গান গাও মামু। নীরব ক্ষিপ্ত হয়ে মনে মনে বলে, মামু। ছোট্ট অভ্র কোমরে হাত দিয়ে বলে, কিন্তু এত রাতে এত জোরে গান গাচ্ছ কেন? আশেপাশে তো কেউ তো ঘুমাতে পারবে না। এখন আমার ঘুমের সময়, সকালে গান শোনাবে। বলে খট করে জানালা লাগিয়ে দেয় অভ্র। তোর মামু আমি হাঁটছি পুষকে, বিড়বিড় করে বলে নীরব। নীরব হসপিটাল থেকে এসে ফ্রেশ হয়। ঠিক তখনই দীপ নীরার হাতে একটি প্যাকেট এগিয়ে দিয়ে বলে, এটা পরে আসো। নীরা প্যাকেটটি হাতে নিয়ে ভেতরে কি আছে দেখতে থাকে। প্যাকেটের ভিতরে একটি গাঢ় খয়েরি রঙের জর্জেট শাড়ি। শাড়িটি দেখে নীরা বলে, কি ব্যাপার ক্যাডার সাহেব, আজ হঠাৎ রাতের বেলায় শাড়ি পরতে বলছেন? চন্দ্রবিলাস করব। নীরা খুশি হয়ে ওয়াশরুমে গেল শাড়ি পরতে। আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয় নীরা। নীরা বের হওয়ার সাথে সাথেই দীপ তাকায় নীরার দিকে। টুকটুকে খয়েরি রঙের শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজ, চুলগুলো ছেড়ে দেওয়া। নীরাকে দেখতে একদম দীপের মনের মতো লাগছে। নীরা আয়নার সামনে যেয়ে মেকআপ বক্সে হাত দিতে যায়। অমনি দীপ বলে, খবরদার, কোনো প্রকার আর্টিফিশিয়াল প্রোডাক্ট ব্যবহার করবে না। থেমে যায় নীরা। পিছনে ঘুরে নীরা বলে, এত কষ্ট করে শাড়ি পরেছি, একটু সাজবো না? অন্তত লিপস্টিক দেই ঠোঁটে। হুম, কোনো প্রকার লিপস্টিকের স্বাদ আমি নিব না, পরে ক্যান্সার দেখা দিতে পারে। তার থেকে বরং আমি ন্যাচারাল ঠোঁটের স্বাদ গ্রহণ করতে চাই। চন্দ্র পাখি। লজ্জে এদিক ওদিক চাওয়াচাই করে নীরা বলে, চলুন চন্দ্রবিলাস করি আমরা। দীপ নীরাকে নিয়ে নিজেদের ছাদে যায়। ছাদ অনেক সুন্দর করে সাজানো, চারিদিকে হলুদ গোলাপের গাছ। নীরার পছন্দের ফুল গাছ দিয়ে ছাদ বাগান করেছে দীপ। পরীক্ষার এই কয়েকদিন নীরা ছাদে আসতে পারেনি, আজ প্রথম আসলো। এসেই মুগ্ধ হয়ে তাকালো সেদিকে। দীপ নীরার হাত ধরে নিজের কাছে টান দিয়ে কপালে কপাল মিলিয়ে বলে, আমার জীবনের একাংশ আমার চন্দ্র পাখি, খুব 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 ভালোবাসি। নীরা চুপচাপ দীপের কপালে কপাল ঠেকে চোখ নিচের দিকে করে আছে। চশমা চোখের ভিতর থেকে দীপ তাকায় নীরার দিকে। ঠোঁট প্রসারিত করে হেসে নীরার গালে টুস করে এক চুমু দেয়। কেঁপে ওঠে নীরা। দীপ এর আগেও তাকে চুমু দিয়েছিল, কিন্তু আজকে চুমু যেন ভালোবাসার গভীরতা প্রকাশ করছে। দীপ বলে ওঠে, আজ এই চাঁদকে সাক্ষী রেখে আমার চন্দ্র পাখিকে দিলাম প্রেমের আবেদন। চন্দ্র পাখি কি করেছে আমার প্রেমকে গ্রহণ? নীরা আস্তে আস্তে তাকায় দীপের দিকে, বলে, আপনার প্রেমে সাড়া দিয়েছি তো আমি সেই অনেক আগে ক্যাডার সাহেব। আপনার ডায়েরির পাতায় লেখা আমার জন্য আপনার মনে লুকোচুরি প্রেম কাহিনী আমি অনেক আগেই পড়ে নিয়েছি। সেদিন থেকে আমার মনেও তৈরি হয় আপনার জন্য লুকোচুরি প্রেম অনুভূতি। দুজনের এই লুকোচুরি প্রেমের সমীকরণে আজ পূর্ণ হবে আমাদের লুকোচুরি গল্প। মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে দিল নীরা। তারপর কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে নীরবতা পালন করে দুজনে। দীপের কাঁধে মাথা দিয়ে নীরা তাকিয়ে আছে চাঁদের দিকে। কিছুক্ষণ চন্দ্রবিলাস করে দীপ ও নীরা ঘরে আসে। ঘরে এসে দরজা লাগিয়ে দীপ নীরাকে কোলে নেয়। নীরা তাকিয়ে আছে দীপের দিকে। দীপ বলে, বড্ড প্রেম করতে ইচ্ছা করছে চন্দ্র পাখি। আজ আমি আমার চন্দ্র পাখিকে একদম নিজের করে পেতে চাই। নিচের ঠোঁটের সাথে উপরের ঠোঁট মিলে লজ্জা প্রকাশ করে নীরা। দীপ তাকায় সেদিকে, বলে, আজ এত লজ্জা কেন চন্দ্র পাখি? এক ডজন চুনুমুনু চাই না তোমার? দীপের বুকে মাথা গুজে বলে, হালকা হেসে দীপ নীরাকে বসিয়ে দেয় খাটের উপর। তারপর যখনই দীপ নীরার কাছে আসতে যাবে নীরা দূরে সরে যায়। দীপ বলে, এভাবে নড়াচড়া করলে তো ক্রিকেট টিম আসতে পারবে না বউ। নীরা চোখ বন্ধ করে থাকে। তারপর দীপ নীরাকে নিজের কাছে টেনে আলিঙ্গন করে নেয়। সকালে নীরার ঘুম ভেঙে যায় দীপের আগে। সাথে সাথে ফ্রেশ হয়ে সকালে নাস্তা বানাতে যায় নীরা। দীপ এতক্ষণ ঘুমের অভিনয় করতে থাকে।
কিন্তু ইচ্ছে করেই নীরাকে কিছু বুঝতে দেয়নি। নীরা নাস্তা বানাতে থাকে। ঠিক তখন রান্নাঘরের সবাই হাজির হন। একে একে মিসেস শিউলি, মিসেস সাবিনা ও দীপানিতে এসে নীরাকে সাহায্য করতে থাকে। নীরা মিসেস সাবিনাকে বলে, রুটি ঠিকমতো হচ্ছে তো মামুনি? বলে যখন নীরা তাকায় মিসেস সাবিনার দিকে, মিসেস সাবিনা হা হয়ে তাকায় নীরার দিকে। নীরার ঠোঁট ফুলে লাল। মিসেস সাবিনা সেদিকে পাত্তা নিয়ে দিয়ে বলেন,